আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনায় দুর্যোগ মোকাবেলার আহ্বান প্রধানমন্ত্রীর, ব্যবস্থাপনায় বাংলাদেশ রোল মডেল মন্তব্য। আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি তুরাগ তীরে হবে বিশ্ব ইজতেমা, এবার এক পর্বেই করার সিদ্ধান্ত দুই পক্ষের। অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি ভেঙে যাবে বললেন ওবায়দুল কাদের, জাতীয়তাবাদী শক্তি ধ্বংসের ষড়যন্ত্র চলছে মন্তব্য ফখরুলের। রাজস্ব লক্ষ্য পূরণে বর্তমান ও সাবেক অর্থমন্ত্রীর তাগিদ, 2030-এর মধ্যে 20 ধনী দেশের তালিকায় স্থানের আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট দুর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানবিক সহায়তা কার্যক্রমের পরামর্শ গ্রুপের 4র্থ সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। রোহিঙ্গাদের পুনর্বাসনের সাফল্যের উদাহরণ টেনে সরকার প্রধান বলেন, বাংলাদেশ মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন। বিস্তারিত জানাচ্ছেন পান্থ রহমান। জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগ বেড়ে চলেছে। প্রকৃতি আর মানুষের সৃষ্টি এসব দুর্যোগের বড় শিকার বাংলাদেশ। জার্মান ওয়াচের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 10 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 9। হাওরে আগাম বন্যা, পাহাড় ধস, মৌসুমি বন্যা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এখানে নিয়মিত। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর দুর্যোগ মোকাবেলার কাজ গতিশীল করতে পরামর্শ গ্রুপের 4র্থ সম্মেলন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন। প্রায় 11 লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ, অবকাঠামো নির্মাণ, আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি আমরা বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন করেছি। এই পরিকল্পনার আওতায় আগামী 100 বছরের টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা সহ দুর্যোগ ঝুঁকি হ্রাস পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও 11 লাখ রোহিঙ্গার পুনর্বাসন করে বাংলাদেশ মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট সংকট মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নিতে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান। প্রতি দুর্যোগেই আমরা দেখি যে আমাদের ভৌত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে বাংলাদেশ অভিজ্ঞতার ভিত্তিতে সর্বদা কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে যাচ্ছে। আমরা দুর্যোগ প্রতিরোধ করতে হয়তো পারবো না, কিন্তু আমাদের দূরদর্শী কাজের মাধ্যমে দুর্যোগে যে ক্ষতি সাধন হয় সেই ক্ষতির পরিমাণ হ্রাস করতে আমরা পারি। বাংলাদেশে আমরা ক্ষয়ক্ষতি হ্রাসে প্রশমন কর্মসূচির উপরই সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছি। বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবেলায় বিভিন্ন দেশের, বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই সভা সদস্য দেশসমূহের অংশগ্রহণকারীদের মধ্যে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এবং ভবিষ্যতে যে কোনো দুর্যোগ দক্ষতার সাথে মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে। 3 দিনের সম্মেলনে 26 সদস্য রাষ্ট্রসহ 24 আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার 150 জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। আগামী 15, 16 এবং 17 ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, তাবলিগ জামাতে দুপক্ষের সিদ্ধান্তে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে এবার এক ধাপে ইজতেমা পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা।
তাবলিগ জামাতের বিরোধ নিষ্পত্তিতে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন দুই পক্ষের শীর্ষ নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয় এবার একসঙ্গেই বিশ্ব ইজতেমা পালন করবেন তারা। বৃহস্পতিবার বিকেলে তারিখ নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ে আবারও বৈঠকে বসেন তাবলিগ জামাতের দুই পক্ষের নেতারা। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, শুরুতে দুই পক্ষের নেতারা আলাদা আলাদা ইজতেমা অনুষ্ঠানের তারিখ দিল, পরে তারা সরকারের অনুরোধে একটি তারিখ নির্ধারণ করেছেন। ফেব্রুয়ারির 15, 16, 17 তারিখে টঙ্গীর ময়দানে, যেখানে অন্যান্য বছরের ন্যায় বিশ্ব ইজতেমাটা সুন্দরভাবে প্রতিপালিত হবে এবং বিশ্বের সমস্ত দেশের থেকে যেভাবে অন্যান্য সময় লোক আসে, আমরা বিশ্ববাসীর কাছে আবেদন করব, আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের তাবলিগ জামাত নিয়ে এখন আর আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, গোলমাল গোলযোগ নাই, কোনো রকম বিশৃঙ্খলা নাই। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর জানুয়ারিতে 2 দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলো, এবার জটিলতার কারণে একই তারিখে তা অনুষ্ঠিত হবে। আমরা গোলমাল যে নাই, বিশৃঙ্খলা নাই, উভয় পক্ষ যে ঐক্যবদ্ধভাবে করতেছি, এর পরিমাণ স্বরূপ এবার এক ধাপেই করব। নানা কারণে যে দূরত্ব নেতাদের মাঝে তৈরি হয়েছিল, একসঙ্গে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের মধ্য দিয়ে তা কেটে যাবে বলে মনে করছেন তাবলিগ নেতারা। এই ইজতেমার মধ্যে দুপক্ষ একসাথে ইজতেমা করবে, এই বছরের জন্য সরকারের এই অনুরোধ দুপক্ষ রেখেছেন এবং পরস্পর অনেক কাছে আসার চেষ্টা করবেন। আগের তাদের যে দূরত্ব ছিল সেটাকে মিটিয়ে ফেলার জন্য চেষ্টা করবেন। এইটার মধ্যে এটা ফয়সালা হয়েছে যে কোনো রকম সমস্যা যদি উদ্ভব হয়, এই পক্ষ থেকে সৈয়দ ওয়াসিফ ইসলাম সাহেব এবং ওই পক্ষ থেকে মৌলানা জুবাইর সাহেব দুপক্ষ মিলে নিজেরা সমাধান করার চেষ্টা করবেন। নেতারা বলছেন, এবারের ইজতেমায় বিদেশি মেহমানরা কি পরিমাণে আসবেন তা নির্ভর করছে দুই পক্ষ পরস্পরকে কতটুকু ছাড় দেবে তার উপর। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিএনপি ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন নির্বাচনগুলোতে বিএনপি অংশ না নিলেও নির্বাচন থেমে থাকবে না বলে জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন কাজিম দাদ। জাতীয় প্রেস ক্লাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জনগণের প্রত্যাশা বিষয়ে আলোচনার আয়োজন করে স্বপ্ন ফাউন্ডেশন। সভায় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কথা বলেন আসন্ন উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন এবং উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে। তারেক রহমান লন্ডন থেকে বসে এই কলকাঠি নাড়ে আমরা দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন উত্তর সিটি নির্বাচনে এবং স্থানীয় সরকার নির্বাচন তফসিল ঘোষণার পর এখন বিএনপিরা লন্ডনে যাচ্ছেন। লন্ডন থেকে এসে একটু আগে বোধ আজকে মির্জা ফখরুল সাহেব কোথাও একজন হয়তো বলেছেন যে ওনারা লন্ডন থেকে ফিরে এসে সিদ্ধান্ত নেবেন নির্বাচনে অংশ নেবেন কি নেবেন না। তার মানে নাটাইটা হলো সুতার নাটাই হলো ওই লন্ডনে, ওখান থেকে সব কলকাঠি নাড়ানো হয়। রাজধানীর একটি হোটেলে এলেঙ্গা হাটিকমরুল রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে প্রশ্নের জবাব দেন। নিত্যদিন তাদের অফিসে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন একে অন্যকে হাতাহাতি, সরকারের দালাল বলা, এসব তাদের নিত্যদিনের ছিল। তারা নিজে কলহ কোন্দলে জর্জরিত। এই অবস্থায় তাদের সাথে শত্রুতা করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। অচিরেই ঐক্যফ্রন্ট ভেঙে যাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কাজিম দাদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র আগে থেকেই চলছে এবং এর অংশ হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র নেতারা। বিএনপি মহাসচিব জানিয়েছেন, সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সে বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা দেখেছি দেশনেত্রীকে আটক করা, হাজার হাজার নেতাকর্মীদেরকে আটক করা, নির্যাতন করা, হত্যা করা, গুম করা এবং সর্বশেষ আমরা দেখলাম যে একটি নির্বাচনকে প্রহসনে পরিণত করে একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করবার যে চক্রান্ত, সেই চক্রান্তকে তারা বাস্তবায়িত করতে চলেছে। জমে উঠেছে স্থগিত হয় একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা 3 পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচার। এলাকার উন্নয়নে একজন যোগ্য প্রার্থী নির্বাচন করতে চান ভোটাররা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট।
27 জানুয়ারি অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া গাইবান্ধা 3, পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তে নির্বাচনী হাওয়া বইছে 2 উপজেলার পাড়া মহল্লা ও চায়ের দোকানে। উন্নয়নের ছোঁয়ার কারণে মোটামুটি মানুষ খুব সন্তুষ্ট। পলাশবাড়ী সাদুল্লাপুর আওয়ামী লীগের নেতৃত্বে তারা বিশ্বস্ততা রাখছে, যার জন্য আমি আশা করি কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ নৌকা জিতবি। আমি ইনশাল্লাহ এলাকার সকল জনগণের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী 27 জানুয়ারি নির্বাচনে ভোট প্রদান করবে। 132 কেন্দ্রের মধ্যে 125টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। অতীত তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করে আমরা সবগুলো কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে নিয়ে আমরা ব্যাপক সংখ্যক ফোর্স অফিসার নিয়োগের একটা পরিকল্পনা প্রণয়ন করেছি। সো যেহেতু এটি একটি সংসদীয় আসন, আমরা আশা করি এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ দিতে পারবো, যেহেতু আমাদের জেলার অন্যান্য জায়গা থেকে আমরা এখানে ফোর্স দিতে পারবো। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি। আমরা আইনশৃঙ্খলা থেকে শুরু করে সকলগুলো মিটিং আমরা করেছি, কোঅর্ডিনেশন করা হচ্ছে এবং সব সার্বিক ব্যবস্থা স্বাভাবিক আছে এবং এই পর্যন্ত আমাদের কোনো প্রার্থীর কাছ থেকে কোনো রকম অভিযোগ আমরা পাইনি। ঐক্যফ্রন্ট প্রার্থী ডক্টর TIM ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যুতে গত 20 ডিসেম্বর এই আসনের একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত হয়। আগামী 27 জানুয়ারি 132 কেন্দ্রের মাধ্যমে 4,11,854 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। বাজেটে ঘোষিত রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না, রাজস্ব কর্মকর্তাদের উদ্দেশ্যে আহ্বান সাবেক ও বর্তমান অর্থমন্ত্রীর। তাদের আশা, তাহলেই 2030 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ করা সম্ভব হবে, আর এভাবেই ধনী 20 দেশের তালিকায় উঠে যাবে বাংলাদেশ। সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বিদায় সংবর্ধনা এবং নতুন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করে NBR। রিজওয়ান আজের রিপোর্ট। এর আগের মেয়াদে আবুল মাল আব্দুল মুহিত অর্থ এবং আহম মুস্তফা কামাল পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড NBR-এ দুজন একসাথে, তবে এবার দুজনের ভূমিকা একটু ভিন্ন। টানা 10 বছর অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার পর ঘোষণা দিয়ে অবসরে গিয়েছেন মুহিত। অর্থনীতিতে গতি ধরে রাখতে দায়িত্ব পেয়েছেন আহম মুস্তফা কামাল। যে অভিভাবকত্ব তিনি আমাদের এ পর্যন্ত দিয়ে গেছেন, ভবিষ্যতেও তিনি আমাদের অর্থনীতিতে দিক নির্দেশনা রাখবেন। সততা ও নিষ্ঠার সাথে রাজস্ব আহরণে ভূমিকা পালনের মাধ্যমেই আবুল মাল আব্দুল মুহিতের প্রতি সম্মান দেখানো সম্ভব, মন্তব্য নতুন অর্থমন্ত্রীর। G20 সামিট চলছে, এই মুহূর্তে G20 সামিট চলছে, কিন্তু বাংলাদেশ সেখানে আমন্ত্রণ পাই নাই, কারণ আমরা G20 ভিতরে করি নাই। আমাদের লক্ষ্যটি হচ্ছে 2041 সালে আমরা অবশ্যই G20-তে আমরা আমন্ত্রণ পাবো, ইনশাআল্লাহ সেই কাজটি আমাদের করতে হবে। আজকে আমাদের সম্বন্ধে যে প্রজেকশন, সেটা হচ্ছে আমরা 2024 সালেই আমরা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে পিছনে ফেলে আমরা তাদের উপরে চলে যাবো ইনশাআল্লাহ অর্থনীতি এলাকায়। তো এই যে আশার বাণীগুলা, আমাদের সামনে যে স্বপ্নের জায়গাগুলা, এগুলার ভিত্তি রচনা করে গেছেন মোহিত ভাই। তার প্রতি যেন আমরা কোনোদিন অসম্মান না করি, তাকে যেন ছোট না করি। অবসরে যাওয়া মানেই সবকিছু থেকে দূরে সরে যাওয়া নয়। অর্থমন্ত্রী চাইলে যে কোনো সময় সাড়া দিতে রাজি সাবেক অর্থমন্ত্রী। শৈশব থেকে স্বপ্ন দেখলাম এটা সেটা, অল রিমেইন আনফুলফিলড। এখন সেটা আমার নেই। আমি মনে করি গত 10 বছরে আমাদের যথেষ্ট সুযোগ হয়েছে ফর সার্টেন অ্যামাউন্ট অফ তৃপ্তি, কারণ এখন দেশটা হাউই যেটা উঠতে থাকে সেরকম অবস্থা। এজ আই সেড যে আমি অবসরে যাচ্ছি, কিন্তু কাজকর্ম থেকে বিদায় নয়, সেটা মনে রাখবেন এবং সেই অনুযায়ী আমাকে যখন প্রয়োজন হয় আপনি ডাকতে পারেন। শুক্রবার 85 পূর্ণ করে 86 বছর বয়সে পা রাখবেন আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে আহম মুস্তফা কামাল তাকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান। রিজওয়ান আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সাফ অনূর্ধ্ব 18 মহিলা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আরও 10 খেলোয়াড় ও এক কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের কার্যালয়ে তাদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। গত 11 অক্টোবর সাফ জয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হলেও তখন দলের
30 সদস্যের মধ্যে 19 জন উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত প্রতি খেলোয়াড় 10 লাখ এবং কর্মকর্তাকে 5 লাখ টাকা দেয়া হয়। একই দিনে জামায়াত শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী বেগম জান্নাতুল ফেরদৌসের হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন সরকার প্রধান। এছাড়াও লোকসঙ্গীত শিল্পী সৈয়দ গোলাম আম্বিয়ার চিকিৎসার জন্য 25 লাখ এবং সাবেক ভলিবল খেলোয়াড় উপেন্দ্র নারায়ণ পালকে 30 লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। চিকিৎসা বাবদ আরও 3 জনকে 61 লাখ টাকার অনুদান দেন প্রধানমন্ত্রী। আগামীকাল রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হচ্ছে 2 দিন ব্যাপী প্রাণ প্রিমিয়ার ঘি আনন্দধারা পিঠা উৎসবের আয়োজন। এ উপলক্ষে দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে থাকবে দেশের ঐতিহ্যবাহী সব মজাদার পিঠার ভাণ্ডার। আয়োজনকে বর্ণিল করতে সাংস্কৃতিক আয়োজনে জলের গান, ব্যান্ড ডুবের পরিবেশনার সঙ্গে থাকছে সঙ্গীত শিল্পী এলিটা করিম এবং ঐশীর গান। থাকবে তুরঙ্গমী নাচের দলের পরিবেশনাও। থাকবে বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডের পোশাকের নান্দনিক স্টল। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী প্রেসিডেন্টের স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। 72 ঘন্টার মধ্যে মার্কিন কূটনীতিকদের কারাকাস ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন গুয়াইদো। তিনি বলেন, গত নির্বাচনের বৈধতা না থাকায় মাদুরো তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। কয়েক মাসের মধ্যেই তিনি জাতীয় নির্বাচন দেওয়ার ঘোষণা দেন। এর কয়েক ঘন্টা পর গুয়াইদোর প্রতি সমর্থন জানিয়ে টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। গুয়াইদোর প্রতি সমর্থন জানায় ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া ও পেরু সহ দক্ষিণ আমেরিকার 7টি দেশ। ওদিকে নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে মেক্সিকো, বলিভিয়া, কিউবা এবং তুরস্ক। এক টুইট বার্তায় মাদুরোকে ভাই সম্বোধন করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, নির্ভয়ে থাকো, তোমার পাশে আছি। ভেনেজুয়েলার ক্ষমতার পালাবদল চাওয়ায় তার সমালোচনা করেছে রাশিয়া। সতর্ক করে বলেছে, ভেনেজুয়েলার মার্কিন সেনা হস্তক্ষেপ করুণ পরিণতি বয়ে আনবে। ভেনেজুয়েলার সংকট সমাধানে শান্তিপূর্ণ রাজনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যাংকে বন্দুকধারীর হামলায় 5 জন নিহত হয়েছে। আত্মসমর্পণের পর হামলাকারীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। হামলার কারণ জানতে তদন্ত চলছে। সাবরিনা হাসানের রিপোর্ট। স্থানীয় সময় দুপুর 12:30টায় ফ্লোরিডার সেব্রিংয়ে সানট্রাস্ট ব্যাংকে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে এক যুবক। ঘটনাস্থলেই নিহত হন 5 জন। পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি তাদের কাছে ফোন করে বলে সে 5 জনকে খুন করেছে। এরপর ব্যাংকে অভিযান চালায় পুলিশ। সে সময় আত্মসমর্পণ করে 21 বছর বয়সী জিফেন জেভার নামে ওই হামলাকারী। হামলার উদ্দেশ্য বা কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনাকে কাণ্ডজ্ঞানহীন অপরাধ বলেছেন ফ্লোরিডার শেরিফ। বন্দুক হামলায় নিহতরা ব্যাংকের কর্মী কিনা সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। সাবরিনা হাসান, চ্যানেল আই। ডিসেম্বরের 22 তারিখ থেকে চলা সরকারের অচলাবস্থার অবসান না হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন না। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি নিয়ম অনুযায়ী জানুয়ারির প্রথম দিকে ভাষণের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানান। ট্রাম্প ভাষণ দিতে সম্মতি জানান। পরে বুধবার পেলোসি সরকারের অচল অবস্থার কারণ দেখিয়ে ভাষণ পিছিয়ে দেওয়ার পরামর্শ দেন। এতে ভাষণ না দেওয়ার সিদ্ধান্ত জানান মার্কিন প্রেসিডেন্ট। টুইট বার্তায় ট্রাম্প বলেন, আমন্ত্রণ গ্রহণের পর তা ফিরিয়ে নেওয়া স্পিকারের অনধিকার চর্চা। ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে চাইলে সম্প্রতি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ডেমোক্রেটরা ভেটো দেয়। এতে সরকারে অচলাবস্থা সৃষ্টি হয়। আর্কটিক শীতল বায়ুর প্রভাবে কানাডার অন্টারিওতে বিশ্বের অন্যতম বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রার পানি জমে বরফ হয়ে গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলবে। এরই মধ্যে পুরোপুরি বরফে পরিণত হবে নায়াগ্রা জলপ্রপাত। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বয়ে যাওয়া এই আর্কটিক শীতল বায়ু প্রায় 100 মিলিয়ন মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাসের বিশেষজ্ঞ রিচ অট্টো জানিয়েছেন, শৈত্যপ্রবাহ তুষার ঝড়ের রূপ নিচ্ছে এবং তাপমাত্রা আরও কমিয়ে দেবে।
এবার রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনের সফলতার অংশ হিসেবে 4 নারী অফিসারকে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এরা হলেন মেজর সঞ্জিদা হোসেন, মেজর সৈয়দা নাজিয়া রায়হান, মেজর ফারহানা আফরিন এবং মেজর সারা আমির। সেনাবাহিনী সদর দপ্তরে পদোন্নতিপ্রাপ্ত 47তম দীর্ঘমেয়াদী কোর্সের 4 নারী অফিসারকে লেফটেন্যান্ট কর্নেল পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। যে সময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ হিসেবে 2000 সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সে নিয়মিতভাবে নারী অফিসার নিয়োগ করা হচ্ছে। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাসের পর বর্তমান বহুপাক্ষিক অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের সুফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে 7টি দেশের প্রধানদের উপস্থিতিতে বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড IMF এর সংস্কারের আহ্বান জানান তিনি। গ্লোবালাইজেশন ফর শেপিং আ গ্লোবাল আর্কিটেক্ট ইন দ্য এজ অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শীর্ষক এই সম্মেলনে 60 জন সরকার প্রধান ছাড়াও 40টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রধান সহ 1700 ব্যবসায়ী নেতা যোগ দেন। এবারে আনোয়ার সিমেন্ট শীট কৃষি সংবাদ। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে চতুর্থবারের মতো রাজধানীতে জাতীয় সবজি মেলা শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা হরেক রকম সবজি দেখার পাশাপাশি এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন দর্শনার্থীরা। বিস্তারিত মিথিলা নাজনের রিপোর্টে। নিরাপদ সবজি করব চাষ, পুষ্টি মিলবে 12 মাস। এ প্রতিপাদ্যে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে 3 দিনের জাতীয় সবজি মেলা শুরু হয়েছে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের 71টি স্টল ও 5টি প্যাভিলিয়ন রয়েছে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত মেলায় সবজি সহ কৃষিপণ্য কেনারও সুযোগ থাকছে। ভালো লাগে এখানে, মানে টাটকা ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়, যেগুলো আমরা সবখানে ফ্রেশটা পাই না। এখানে দেখা যায় যে ফ্রেশ আমি এগুলো নিতে পারছি। আসলে বহির্বিশ্বের ন্যায় আমাদের দেশেও রেডি টু কুক, রেডি টু ফুড এই প্রচলনটা এখন সময়ের দাবি। আমি গাজীপুরে মৌচাষী, এইবারও আমি বরাবরের মতো সবজি মেলায় অংশগ্রহণ করেছি। ভবিষ্যতে সবজি উৎপাদনে প্রেরণা দেওয়ার পাশাপাশি এ খাতকে রপ্তানিমুখী করতেই প্রতি বছর এমন আয়োজন জানান আয়োজকরা। আমাদের রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে, ডাইভার্সিফাইড করতে হবে, এই বাস্কেটকে আমাদেরকে বাড়াতে হবে। এটিকে যদি বাড়াতে হয়, কোথায় কোথায় সুযোগ রয়েছে, কোথায় থেকে এই অবদান আসতে পারে, এবং আমি মনে করি কৃষি তার মধ্যে একটি অত্যন্ত সম্ভাবনাময় একটা দিক, অর্থনীতির একটা সম্ভাবনাময় সেক্টর। আমি কৃষি বলতে শুধু এই সবজি বলছি না, দানা জাতীয় খাদ্য নয়। কৃষি বলতে আমি বোঝাতে চাচ্ছি গবাদি পশু, মৎস্য, এই চিংড়ি, সব মিলিয়ে এই সেক্টরের একটা অপার সম্ভাবনা রয়েছে। কৃষি ক্ষেত্রে বিপ্লব হয়ে গেছে। আজকে খাদ্যের অভাব নাই, চেষ্টা করে চলেছেন আমাদের কৃষিবিদরা, বিজ্ঞানীরা, যে কি করে আমাদের এই বিশাল জনগোষ্ঠী যেভাবে বেড়ে চলেছে সেটাকে মাথায় রেখে খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উৎপাদন সব তারা করে চলেছে। সবজি উৎপাদনে ছাদ কৃষি উদ্যোগেরও প্রশংসা করেন আলোচকরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে রয়েছে বৈচিত্র্যময় পাখির আবাস। এদের মধ্যে অন্যতম কালেম পাখি। বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে দেখা গেলেও বিভিন্ন কারণে বিপন্ন এই পাখিগুলো। কালেম পাখি নিয়ে দেখুন শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের জলাশয়গুলো বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে প্রায় সারা বছরই মুখরিত থাকে। জলাশয়ের পাখিগুলোর মধ্যে কালেম অন্যতম। দেশের বিভিন্ন অঞ্চলে দেখা গেলেও হাওড় অঞ্চলে এদের উপস্থিতি বেশি। মাঝারি আকারের এই পাখিটির প্রায় পুরো শরীর নীলচে বেগুনি পালকে আবৃত। ঠোঁট, চোখ ও পা লাল।
দিনের বেশিরভাগ সময় জলাশয়ের সিক্ত মাটি কিংবা অল্প পানিতে খাদ্যের সন্ধানে ব্যস্ত থাকে। জলাশয়ের পাশেই ছোট ছোট নলবন ও ঝোপঝাড়ে এরা বাসা বানায়। এরা সাধারণত ছোট বড় বিভিন্ন দলে বিচরণ করে। শীতকালে হাওরগুলোতে বিভিন্ন প্রজাতির হাঁস, বক ও অন্যান্য পরিযায়ী পাখির সাথে কালেমের দলও বিচরণ করতে দেখা যায়। এদের উপস্থিতিতে শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ে না, জলজ পরিবেশ ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে অবৈধ শিকার ও ব্যবসা, খাদ্য ও আবাসস্থল কমে যাওয়া এবং জলাশয়গুলো ভরাট হওয়ায় এই পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ পরিবেশ। তাই কালেম সহ অন্যান্য জলচর পাখি সংরক্ষণের মাধ্যমে জলাশয়ের পরিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তবেই পাখির কলতানে মুখরিত থাকবে বাংলার প্রকৃতি। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, বেগুনি কালেম নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবার চলে যাচ্ছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদে। কক্সবাজারের জার্কিন ট্রেড অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিক্রয় প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক ভূঁইয়া, চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও পরিবেশকরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংবাদের এ পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি। ন্যাশনাল ডিফেন্স কলেজের পাঠ্যসূচিতে জার্মানির উদ্ভাবন করা তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষাদান পদ্ধতি এডুকেশন 4.0 পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এই শিক্ষাদান পদ্ধতি উদ্বোধন করে বলেন, পেশাজীবীদের উচ্চতর শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি নির্ভর এই শিক্ষাদান পদ্ধতি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ছিলেন এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ, এনডিসির সচিব ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী এবং অন্যরা। ন্যাশনাল ডিফেন্স কোর্সে চলতি বছর 16টি দেশের 41 জন সামরিক কর্মকর্তা অংশ নিচ্ছেন। To transform Bangladesh into a developed country by 2041, we need to modernize our education system, and not only here, it has to be throughout the country. And NDC, the institute, this is the institute, has pioneered that, has shown the eye to the rest of the nation to modernize the education system. এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম রাজধানীর ওয়াসা ভবন পরিদর্শন করেছেন। সেখানে সেবা খাতের মান বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। বলেছেন, অতীতের ভুল ত্রুটি শুধরে সবার কাজের গতি আনতে হবে। অনেক দিন অবহেলায়, অবজ্ঞায় এবং অব্যবস্থাপনায় গিয়েছে, আর যেতে দেওয়া হবে না। আমরা অতীত নিয়ে কাটাকাটি করতে চাই না, কিন্তু সামনের দিকে ন্যূনতম বরদাস্ত করা হবে না। যদি কেউ অতীতের যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি সংশোধন না করে যদি এখনো যদি একই রকম সিচুয়েশনকে অব্যাহত রাখতে চেষ্টা করে, তাহলে আমার মনে হয় পরিণাম আমাদের কারোর জন্য ভালো হবে না। মাদক দুর্নীতি, ভূমি দখলকারী ও চাঁদাবাজি কঠোর হাতে দমনে আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ় সংকল্পবদ্ধ বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। ডিএমপিতে রিহ্যাবের 2টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, মাদকের সঙ্গে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। নির্ধারিত সময়ে যেসব প্রতিষ্ঠান গ্রাহকদের ফ্ল্যাট দিতে গাফিলতি করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে রিহ্যাব কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। স্পষ্ট বলতে চাই, এই ঢাকা মহানগরে কোনো চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি, ভূমি দখল, ফ্ল্যাট দখল, বেদখল এবং ব্যবসায়ীদের চাঁদা চাওয়া, এই ব্যাপারে আমাদের অবস্থান শূন্য সহিষ্ণু। কেউ যদি এই ধরনের দৃষ্টতা করার চেষ্টা করে, আমরা সে যেই হোক, তার পজিশন যেই হোক, তাকে আমরা আইন আমলে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের উদ্যোগে গুলশানের ওয়েস্টিন হোটেলে 3 দিনের চ্যালেঞ্জার ওমরা মেলার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে চ্যালেঞ্জার ট্রাভেলসের স্বত্বাধিকারী সৈয়দ গোলাম সরওয়ার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে। শরীয়তপুরে ভাঙন রোধে পদ্মার ডান তীর রক্ষা বাঁধের কাজ শুরু হলেও সাধারণ মানুষের আতঙ্ক কাটেনি। প্রকল্পের প্রাথমিক কাজ জিও ব্যাগ ডাম্পিং 1 মাসেরও বেশি সময়ে মাত্র 4% হয়েছে। বর্ষার আগে কাজ শেষ না হলে আবারও ভাঙনের আশঙ্কা করছে স্থানীয়রা। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। আগ্রাসী পদ্মা এখন একেবারেই শান্ত। পদ্মার শাখা নদী কৃত্তিনাশার মোহনা থেকে সুরেশ্বর পর্যন্ত 4.5 কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ। ভাঙন রোধে বর্ষার আগে অন্তত 20 লক্ষ জিওব্যাগ ফেলার কথা থাকলেও দৃশ্যমান হয়নি কাজ। গতবার যা ভাঙছে আর যাতে না ভাঙে, এই কাজটা যাতে আরো অতি দ্রুত বাস্তবায়নের চেষ্টা করে। নড়িয়া নদী ভাঙন রোধের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ যেন চলমান থাকে এবং ভবিষ্যতে যাতে আর নড়িয়ার 1 ইঞ্চি জায়গাও না ভাঙে সেই ব্যাপারে যেন কর্তৃপক্ষ সচেতন থাকে। কাজ যেন দ্রুতভাবে শেষ করে, তাইলে আমরা থাকতে পারবো এই দেশে, নাইলে আর থাকতে পারবো না। পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী কাজ করছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই 4 কিলোমিটার যেটা রিস্কি জোন, সেই রিস্ক জোনটাকে প্রোটেক্ট করা, সেই প্রোটেক্টের জন্য যাবতীয় যত ব্যবস্থা আছে আমরা সেই কার্যক্রম আমাদের কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে পরিচালনা করতেছি। আমরা আমাদের যথাযথ চেষ্টা করব নড়িয়ার 1 টুকরা মাটি যাতে আর ভেঙে পানিতে না পড়ে। বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করা হবে বলে আশ্বাস দিয়েছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। এখানে আমাদের 8.9 কিলোমিটার ব্যাংক প্রোটেকশন তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করব, আর আমাদের 9.375 কিলোমিটার ড্রেজিং হবে। তো আমরা সামনে বর্ষার পূর্বেই যাতে এখানে আর কোনো ফার্দার জায়গা না ভাঙে, এই জায়গাটা আমরা বস্তা ফেলে সিল করে দেবো, যাতে নেক্সট ইয়ারে কোনো ভাঙন না হয়। আর পাশাপাশি আমাদের ব্লক তৈরি কাজ, ড্রেজিং কাজ সবই চলমান থাকবে। গত বর্ষায় পদ্মার ভাঙনে নড়িয়া উপজেলার 5 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, 8টি শিক্ষা প্রতিষ্ঠান, 16টি মসজিদ, 3টি বেসরকারি ক্লিনিক, উপজেলার একমাত্র 50 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল ভবন, 5 কিলোমিটার পাকা রাস্তা ও পৌরসভার 3 বর্গ কিলোমিটার জায়গা বিলীন হয়েছে নদীগর্ভে। SM মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। ঝিনাইদহ ক্যাডেট কলেজের 5ম ব্যাচের পুনর্মিলনী গাজীপুরের দীপালি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। কৈশোর ও তারুণ্যের বন্ধুদের অনেকদিন পর পেয়ে আনন্দের সময় কেটেছে প্রবীণদের। তাদের স্মৃতিচারণে ফিরে ফিরে আসে অতীতের নস্টালজিক দিনগুলো। আয়োজন করা হয় ফুটবল, ক্রিকেট ও আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা, ছিল র্যাফেল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রিয় দর্শক, এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।